স্যার, আপনি আগেও ফিজিওথেরাপি সম্পর্কে কথা বলছিলেন। একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে মাসল স্টিফনেস যেটা জয়েন্টের যে স্টিফনেসটা হচ্ছে ফ্র্যাকচার পরবর্তী, জি। এটা কমাতে আসলে ফিজিওথেরাপির নতুন কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে নতুনই, কিন্তু ওভারঅল ওয়ার্ল্ডে এটা বিভিন্ন দেশে যারা মানে ১০০ বছর বা তার আগে থেকেই চিকিৎসার প্রচলন রয়েছে। তো আপনি যেটা বললেন, এখানে নতুনত্বের মধ্যে আমরা যেগুলো এখন ইউজ করি, যেমন তার জয়েন্টটাকে ফ্রি করার জন্য এখানে ম্যানুয়াল থেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজটা বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা কিছু ইকুইপমেন্টসও ইউজ করে থাকি। যেমন ওই জয়েন্টটাকে একটু রিল্যাক্স করার জন্য আমরা ওয়াক্স বাথ নামে আমাদের একটা ট্রিটমেন্ট আছে। এছাড়া আল্ট্রাসাউন্ড থেরাপি একটা ট্রিটমেন্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লেজার নামে একটা ট্রিটমেন্ট রয়েছে, লেজার থেরাপি আমরা ইউজ করে থাকি। এর সাথে তার থেরাপিউটিক এক্সারসাইজ, যেমন আমরা এক্ষেত্রে জয়েন্টটাকে মোবিলাইজ করা বা মোবিলাইজিং এক্সারসাইজ বলি, স্ট্রেসিং করতে বলি। এর সাথে সাথে স্ট্রেনদেনিং কিছু প্রোগ্রামও করতে হয়, যে তার আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে দীর্ঘদিন ব্যবহার না হয়, মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যায়, শুকিয়ে যায়, মাসেল পাওয়ার কমে যায়, সেই মাসেল পাওয়ারগুলোকে বাড়ানো। তো এগুলো ক্ষেত্র বিশেষে রোগী ভেদে আমরা এই জিনিসগুলো, এক একজনের ক্ষেত্রে ভিন্নতা থাকে, সবার জন্য সেম হবে এমন না। তার কী সমস্যা, কতটুকু সমস্যা সেটার উপর ডিপেন্ড করে, এবং কোন জায়গায় তার ফ্র্যাকচার হলো। যেমন তার কারো যদি আমাদের বলে থাই যে এরিয়া, এখানে আমাদের যে বোনসটা আছে ফিমার বলি, ফিমারের মাঝখানে ভেঙে গেলে এক ধরনের প্রবলেম, টিবিয়াতে ভেঙে গেলে এক ধরনের প্রবলেম তৈরি হয়। এই ক্ষেত্রে বিশেষে ভিন্নতা থাকে, এই জন্য রোগ ভেদে তার সিভিয়ারিটি অনুযায়ী এই ধরনের প্ল্যানগুলো করা হয়। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যদি ভবিষ্যতে কেউ ফ্র্যাকচারের শিকার হন, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আসলে এই জয়েন্টের যে স্টিফনেস সেটি কমানো সম্ভব হবে বা প্রতিরোধ করা সম্ভব হবে? আমাদের এনটিভি অনলাইনে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। জি, নিশ্চয়ই। আসলে প্রিভেনশনটাকে আসলে প্রায়োরিটি দেওয়া দরকার। আজকে আমরা যারা মানে এখনও আল্লাহর মতো সুস্থ আছি, কিন্তু আমাদের যে সমস্যাটা হবে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা খুব কমন। কে কখন যে এই শিকার হবেন তার নিশ্চয়তা নেই। তবে আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ। দুইটা জিনিস এখানে মনে রাখা দরকার। একটা হলো প্লাস্টারের আগে এবং প্লাস্টার চলাকালীন, প্লাস্টার পরবর্তী, তিনটা জিনিস। প্লাস্টারের আগে তো ওই জায়গাটা যখন ফ্র্যাকচার হয় তখন জায়গাটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা এবং প্লাস্টারটা সঠিকভাবে সঠিক মানুষকে দিয়ে করানো। যেমন দেখা যায় অনেকে আছে যে আমরা বললাম যে অপচিকিৎসার শিকার হন, এখানে বাঁশ দিয়ে বেঁধে রাখে, সেক্ষেত্রে তার সব টিস্যু সহ পুরোটা ইনজুরি হয়ে যায়। তো এই জন্য আমরা বলবো সঠিকভাবে প্লাস্টারটা দেওয়া এবং প্লাস্টারের থাকাকালীন কিছু এক্সারসাইজ, এবং প্লাস্টার পরবর্তীতে যে সময়টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লাস্টার খুলে ফেরার পরে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এটা অনেকেই জানে না বা অনেকেই করেন না বা অনেকে অবহেলা করেন, যার ফলে তার একটা ডিসএবিলিটি থেকে যায়। হাতের যে প্রপার ফাংশন বা পায়ের প্রপার ফাংশন বা যে জায়গাটা ক্ষতিগ্রস্ত সেই জায়গাটা আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসতে পারে না, স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, শুধুমাত্র সঠিক ফিজিওথেরাপির অভাবে। সাধারণ দর্শকদেরকে বলবো যে এই সময়টায় আপনি অবশ্যই একটা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিকভাবে এক্সারসাইজগুলো করবেন, নিয়ম মেনে চলবেন, তাহলে আপনি আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারবেন। স্যার, আমরা কথা বলছিলাম ফ্র্যাকচার পরবর্তী জয়েন্টের শক্ত হয়ে যাওয়া কারণ এবং এর চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের দর্শকরা আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।